In the name of Almighty Allah, I am starting my online English class in favor of Jhinagati Mohila Adarsho Degree College, Jhinagati, Sherpur. Dear students of degree third year, I hope you everybody very fine today, and I am also very fine in front of you. Dear learners, you know that our Jhinagati Mohila Adarsho Degree College providing online class for you so that you can continue your study from your home safely, because the present pandemic time worldwide for COVID-19 coronavirus. Anyway, in my previous class I discussed about right form of verb, that is belongs to your part B. It is a grammatical item. Dear students, actually I have realized that to make you understand grammatical item very clearly, I should use Bangla sometime in my class. That's why today I would like to use Bangla in most. Actually আজকে আমি তোমাদের একটু ভিন্ন আঙ্গিকে রাইট ফর্ম অফ ভার্ব বোঝাতে যাচ্ছি। দ্যাট মিন্স প্র্যাকটিসের মাধ্যমে আজকে আমরা 10টি নিয়ম আমি টার্গেট করেছি যে আজকে আমরা 10টি নিয়ম শিখবো ইনশাল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস আছে সেই রুলসের 10টি নিয়ম আজকে আমরা ক্লাসে প্র্যাকটিস করব। আমি একে একে 10টি বাক্য লিখব। আগে বাক্য লিখব, সেই বাক্যে কোন নিয়মটা অ্যাপ্লাই হয়েছে সেই নিয়ম আমি অ্যাপ্লাই করতে চাই। ডিয়ার স্টুডেন্টস, আজকের টেকনিকটা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। এটা সেন্টেন্সের মাধ্যমে আমরা গ্রামার শিখব। দ্যাট মিন্স গ্রামারের মাধ্যমে আমরা বাক্য শিখব না, বাক্যের মাধ্যমে আজকে আমরা গ্রামার শিখব। This is a new technique, I mean that I want to apply through you so that you can get easily understand. আসো আমরা শুরু করি। আমরা আমাদের পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স নিয়ে, যে টেন্স কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে প্রভাব ফেলে। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কিছু রুলস আছে সেই রুলসগুলো নিয়ে ডিসকাস করব। আমি প্রথমে একটা বাক্য লিখছি। আমি আগে বলেছি আজকে আমরা বাক্যের মাঝে কোন নিয়মটা অ্যাপ্লাই হয়েছে সেই নিয়মটি আমরা ডিসকাস করব। এবং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই খাতা কলম নিয়ে বসেছ। খাতা কলম হাতে নাও, আমরা সেন্টেন্সটা লিখছি, তোমরা ওর সাথে সাথে লিখো এবং ডিসকাস করব যে এই বাক্যে কোন নিয়ম অ্যাপ্লাই হলো সেই নিয়মটা আমরা সাথে সাথে লিখে ফেলব। আমাদের প্রথম সেন্টেন্স, দি কোয়ালিটি অফ দ্য fruits. The quality of the fruits. The quality of the fruits be good. আমি একটা বাক্য লিখলাম, শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। The quality of the fruits be good. The quality of the fruits be good. Dear learners, আশা করি তোমরা বাক্যটি লিখে ফেলেছো। The quality of the fruits be good. এই সেন্টেন্সে খেয়াল করে দেখো, এখানে ব্র্যাকেটে ভার্ব আছে বি, ব্র্যাকেটে ভার্ব বি। এই বি বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এসব। এখন এখানে কোনটি সঠিক হবে? আমরা জানি যে ভার্বকে বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী। দ্যাট মিন্স এখানে সাবজেক্ট দেখি, আর সাবজেক্টের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? ভার্বের পূর্বে যা থাকে পুরোটাই হচ্ছে সাবজেক্ট। ভার্বের পূর্বে এখানে কি আছে? দ্য কোয়ালিটি অফ দ্য ফ্রুটস, এই পুরোটাই হলো সাবজেক্ট। এখন এরকম একটা লং সাবজেক্টে আমরা সাবজেক্টটা কিভাবে ডিসাইড করব যে সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট টু ডিফাইন ইউ ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অর প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা ভার্ব ইউজ করব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা ভার্ব ইউজ করব প্লুরাল। তো বন্ধুরা, এখন দেখো যে কিভাবে আমরা এটা বুঝবো যে সিঙ্গুলার নাকি প্লুরাল। এখানে
খেয়াল করে দেখো সাবজেক্টে কিন্তু দুটি নাউন আছে, সাবজেক্টে দুটি নাউন আছে, একটি আছে ফ্রুটস আর একটি আছে কোয়ালিটি। এখন এরকম সাবজেক্ট যদি একাধিক নাউন বিশিষ্ট সাবজেক্ট বা দুটি নাউন বিশিষ্ট সাবজেক্ট যদি পাও, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট হোয়াট ইজ দ্য হেড ওয়ার্ড অফ দ্য সাবজেক্ট। এই সাবজেক্টের হেড ওয়ার্ড কোনটি? তুমি যদি গুরুত্ব দেখো কোনটার উপর গুরুত্ব, দি কোয়ালিটি অফ দ্য ফ্রুটস মানে ফলগুলির কোয়ালিটি। তাহলে যদি তুমি কি দ্বারা হোয়াট দ্বারা প্রশ্ন করো যে হোয়াট কোয়ালিটি, ফলের কি, ফলের কোয়ালিটি, তাহলে গুরুত্ব পাচ্ছে কোয়ালিটি। সো কোয়ালিটি ইজ দ্য হেড ওয়ার্ড। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো যে এখানে কিন্তু কোয়ালিটি হচ্ছে হেড ওয়ার্ড, আর হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। একটা রুলস হচ্ছে তোমাকে ভার্ব সংশোধন করতে হবে, বাক্যের ভার্ব সংশোধন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য হেড ওয়ার্ড অফ দ্য সাবজেক্ট, অ্যাকর্ডিং টু হেড ওয়ার্ড অফ দ্য সাবজেক্ট। হোয়াট ইজ হেড ওয়ার্ড অফ দ্য সাবজেক্ট? তাহলে আমরা একটু বুঝলাম, আশা করি লিখেও ফেলছো যে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে একাধিক নাউন বিশিষ্ট সাবজেক্টে যে নাউনটার প্রতি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ আমরা যে নাউনটা জানতে চাচ্ছি সেটাই হচ্ছে হেড ওয়ার্ড। এখানে আমরা কি জানতে চাচ্ছি যে কোয়ালিটি অফ হেড ওয়ার্ড, কোয়ালিটি অফ ফ্রুটস মানে ফলগুলোর কোয়ালিটি। আমরা কোয়ালিটি, এই জন্য কোয়ালিটি হচ্ছে হেড ওয়ার্ড। আরেকটা টেকনিক হচ্ছে হেড ওয়ার্ড সাধারণত প্রিপজিশনের পূর্বের নাউনটি, প্রিপজিশনের পূর্বের নাউনটি, এখানে একটা প্রিপজিশন আছে অফ, এই অফের পূর্বের নাউনটি হচ্ছে হেড ওয়ার্ড। তাহলে হেড ওয়ার্ড হচ্ছে কোয়ালিটি, and you know that quality is singular, that's why verb is correct answer is, quality is singular because quality not quality are, quality is, quality it's an abstract noun and you know that every abstract noun is singular. তো আমরা একটা নিয়ম শিখে ফেললাম অলরেডি, কিন্তু একটা নিয়ম শিখে ফেললাম। নিয়মটা হচ্ছে যে সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসাতে হবে, সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসাতে হবে। তোমরা শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যদি তুমি ফ্রুটস অনুযায়ী ইউজ করতে, তাহলে ফ্রুটস কিন্তু প্লুরাল, ফ্রুটস আর হতো, বাট এখানে ফ্রুটস অনুযায়ী বসানো হয়নি, বসানো হলো কোয়ালিটি অনুযায়ী, কোয়ালিটি ইজ। ইন দিস ওয়ে অ্যানাদার প্র্যাকটিস, আরেকটি বাক্য দেখো, দি কালার, so the people of villages to be simple, the people of villages to be simple। এখানে চমৎকার একটি বাক্য লেখা হলো, দেখো, the people of villages, the people of the villages, এখানে তোমরা একটা দা ইউজ করতে পারো, the people of the villages। এখানে দেখো ভার্ব হচ্ছে টু বি, আর এখানে সাবজেক্ট হচ্ছে লম্বা একটা সাবজেক্ট, the people of the villages। এই সাবজেক্টের মধ্যেও আগের বাক্যের মতোই দুটি নাউন আছে, একটা হচ্ছে villages আর একটা হচ্ছে people। তাহলে আমরা কোন নাউনটাকে প্রায়োরিটি দিব? একটা শর্ট টেকনিক কিন্তু তোমরা শিখে ফেলেছো, যে টেকনিকটা হচ্ছে যদি প্রিপজিশন থাকে তার পূর্বের নাউনটি হচ্ছে, প্রিপজিশনের পূর্বের নাউনটি হচ্ছে হেড ওয়ার্ড, আর আমাদের নিয়ম হচ্ছে যে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসবে, হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব সঠিক হবে। অর্থাৎ ইফ দ্য হেড ওয়ার্ড ইজ সিঙ্গুলার দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার, ইফ দ্য হেড ওয়ার্ড ইজ প্লুরাল ভার্ব শুড বি প্লুরাল। তাহলে এখানে হেড ওয়ার্ড হচ্ছে পিপল, এবং পিপল অনুসারে আর, পিপল নট ইজ, পিপল আর। সো এই বাক্যে আনসার হচ্ছে দ্য পিপল অফ দ্য ভিলেজেস, পিপল আর। আর যদি এখানে ভিলেজেস অনুযায়ী নেই তবু কিন্তু আর হচ্ছে, বাট ভিলেজ থাকতে পারে, এভাবে থাকতে পারে বাক্যটা, দ্য পিপল অফ ভিলেজ, দ্য পিপল অফ ভিলেজ, ভিলেজ ইজ সিঙ্গুলার, ভিলেজ অনুযায়ী ইজ হওয়ার কথা, বাট এখানে পিপল অনুসারে হয়েছে আর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসের প্রথম রুলস আমরা শিখে ফেললাম যে সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। দ্রুত নিয়মটা লিখে ফেলো যে সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে, অর্থাৎ হেড ওয়ার্ড কি সেটাও কিন্তু ডিসকাস বা চেনার টেকনিক বলে দেওয়া হলো। নাও কাম টু আওয়ার সেকেন্ড রুলস, and today I have told you that I will discuss my rules according to sentence, according to example or according to given sentence। আমি প্রথমে একটা বাক্য লিখব, প্র্যাকটিক্যালি যেন তুমি ইউজ করতে পারো, এই ধরনের বাক্য আসলে আমরা কিভাবে কোন রুলসের আন্ডারে পড়ে। আজকের আমার মেথড হচ্ছে এটা, আশা করি এই মেথডটি তোমাদের অনেক ভালো লাগবে।
আজকে সেকেন্ড সেন্টেন্স আমরা লিখে ফেলি ঝটফট। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দ্য হেডমাস্টার and secretary. The headmaster and secretary. The headmaster and secretary have come here. শিক্ষার্থীরা আশা করি তোমরা লিখে ফেলেছো। The headmaster and secretary, the headmaster and secretary have come here. The headmaster and secretary have come here. এখানে ব্র্যাকেটে ভার্ব আছে have, দ্যাট মিন্স হ্যাভটাকে সঠিক করতে হবে। অ্যাকচুয়ালি ব্র্যাকেটের পরে কিন্তু শব্দ আছে একটা, মনে রেখো একটা ইম্পর্টেন্ট তথ্য যে ব্র্যাকেটের বাইরে থেকে কোনো শব্দ আমাদের বাদ দেওয়ার ক্ষমতা নেই। ব্র্যাকেটের বাইরে কোনো শব্দকে চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই রাইট ফর্ম অফ ভার্বে। ইনফ্যাক্ট অফ রাইট ফর্ম অফ ভার্ব ব্র্যাকেটের বাইরে থেকে আমাদের কোনো শব্দকে বাদ দেওয়ার সুযোগ নেই। আমি আবার বলছি, ব্র্যাকেটের বাইরে থেকে কোনো শব্দকে বাদ দেওয়ার সুযোগ নেই, চেঞ্জ করার সুযোগ নেই। বাট ইন ব্র্যাকেট, ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বাদ দিতে পারবো, চেঞ্জ করতে পারবো, সেটার কাজ করতে পারবো। কিন্তু আউট অফ ব্র্যাকেট তুমি শুধু যোগ করতে পারবে বাক্যের প্যাটার্নস অনুযায়ী, বাক্যের টেন্স অনুযায়ী। যদি কোনো শব্দ আনা প্রয়োজন আমরা ব্র্যাকেটের বাইরে কোনো শব্দ বসাতে পারবো, কিন্তু ব্র্যাকেটের বাইরে থেকে কোনো শব্দকে বাদ দেওয়ার সুযোগ নেই। মাইন্ড ইট। সো এখানে কিন্তু ব্র্যাকেটের বাইরে একটা ভার্ব দেওয়া আছে, একটা ভার্ব কিন্তু দেওয়া আছে। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা অক্সিলারি ভার্ব, এটা মূল ভার্ব, বিকজ মূল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব। সো এখানে অক্সিলারি ভার্বটা মিস্টেক করে দেওয়া আছে। ব্র্যাকেটে হ্যাভ আছে, দ্যাট মিন্স হয়তো হ্যাভটা হ্যাড হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাভিং হতে পারে, এরকম ভাবে হ্যাভিং হবে না এখানে। যাই হোক একটা অক্সিলারি ভার্ব এখানে কোন টেন্স তাহলে বুঝো, হ্যাভ হ্যাজ প্লাস V3 বলতে পারি আমরা। কাম তো V1 অর V3, উই নো দ্যাট কাম ইজ এটা V1, কাম কেম কাম, কাম V1 হতে পারে, ভার্ব প্রেজেন্ট ফর্মও হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে। সো আফটার হ্যাভ হ্যাজ উই থিংক দ্যাট দিস ইজ V3, মানে হ্যাভ হ্যাজ এর পরে সাধারণত এটা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাটস ওয়াই ইউ ক্যান কনসিডার দ্যাট দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সেন্টেন্স দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। The headmaster and the secretary have come today, have come here. Headmaster and secretary. এখানে আমরা আবারও ভার্ব সঠিক করব, সেটা টু বি ভার্ব হোক, মেইন ভার্ব হোক। এই যেখানে যে টু বি ভার্ব অক্সিলারি, সাপোজ if the sentence is present perfect tense, we know that this is the main verb and this is auxiliary verb. এখন auxiliary ভার্বটা কি অনুযায়ী বসবে? auxiliary ভার্বটা বসবে according to, auxiliary ভার্বটা বসবে according to what? according to subject. auxiliary ভার্বটা বসবে according to subject. এখন এখানে সাবজেক্ট আমরা দেখতেছি লম্বা সাবজেক্ট, দীর্ঘ সাবজেক্ট। সাবজেক্ট বিলংস টু টু নাউন্স হিয়ার। এই সাবজেক্টেও দুটি নাউন রয়েছে। সাবজেক্টে যেহেতু দুটি নাউন রয়েছে, একটা হেডমাস্টার একটা সেক্রেটারি। এখানে একটা ইম্পর্টেন্ট নিয়ম, ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে যদি কোনো পদবীর নাউন, পদবী তো নাউন, যদি কোনো পদবী অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দ্রুত লেখো, যদি কোনো পদবী অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এখানে একটা পদবী হচ্ছে হেডমাস্টার আর একটা পদবী হচ্ছে সেক্রেটারি, তাহলে যদি অ্যান্ড দ্বারা দুটি পদবী যুক্ত হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি দুটি পদবীর পূর্বে দি না থাকে, দুটি পদবীর পূর্বে দি না থাকে। ডিয়ার স্টুডেন্টস, আই এম গিভিং টাইম ফর ইউ টু রাইট ডাউন, জট ইট, যে অ্যান্ড দ্বারা যদি দুটি পদবী যুক্ত হয় আর দুটি পদবীর পূর্বে দি না থাকলে, যদি শুধু প্রথম পদের পূর্বে দি থাকে, এখানে খেয়াল করে দেখো প্রথম পদের পূর্বে দি আছে, সেক্রেটারির পূর্বে দি নাই, তখন বুঝতে হবে পদ দুটো হলো ব্যক্তি একজন। যদি এখানে দুটি পদ, ব্যক্তি এখানে একজন, পদ দুটি কিন্তু ব্যক্তি একজন। অতএব আমি আবারও বলতে চাচ্ছি পদ দুটি ব্যক্তি একজন, মানে একজন ব্যক্তি দুটো পদে আছে, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। কিন্তু যদি এরকম থাকতো দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, যদি দি দুইবার থাকতো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি যদি দি দুইবার থাকতো তখন কিন্তু সেটা প্লুরাল, তখন ব্যক্তি দুইজন। অর্থাৎ দা যদি দুইবার থাকে তখন ব্যক্তি সেখানে দুইজন, আর দা যদি একবার থাকে তখন বুঝতে হবে যে পদ দুটো হলো এখানে ব্যক্তি একজন। সেই ক্ষেত্রে
যেহেতু দি একবার আছে ব্যক্তি একজন, অতএব তখন তোমাকে ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার। ডিয়ার লার্নার্স, I mean that you have realized clearly রুলস হচ্ছে যে যদি অ্যান্ড দ্বারা একাধিক পদবী যুক্ত থাকে কিন্তু শুধু প্রথম পদবীর পূর্বে দি থাকে, তখন বুঝতে হবে এখানে ব্যক্তি একজন, পদ একাধিক হলো ব্যক্তি একজন। সাপোজ মাইকে অ্যানাউন্স করা হলো যে অধ্যাপক, সভাপতি, এরকম ভাবে পদ ঘোষণা করা হলো। এখন একই ব্যক্তি তিনি সভাপতি, আবার একই ব্যক্তি তিনি অধ্যাপক ও সভাপতি, এরকম ভাবে। সাপোজ মাননীয় সংসদ সদস্য আবার মন্ত্রীও হতে পারে, ঠিক আছে? তখন এমপি ও বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাহলে ব্যক্তি কিন্তু একজন। অর্থাৎ এইভাবে আমাদের যদি পদবী দুটো হলো, যদি প্রথম পদবীর পূর্বে দি থাকে তখন এটা সিঙ্গুলার, তখন ব্যক্তি একজন। আর যদি দুটো পদবীর পূর্বে দি থাকে তখন বুঝতে হবে যে এখানে হেডমাস্টার আলাদা, সেক্রেটারি আলাদা, তখন ব্যক্তির সাথে পদও ভিন্ন ভিন্ন, ব্যক্তিও ভিন্ন ভিন্ন, তখন সেটা প্লুরাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে আনসারটা হচ্ছে যেহেতু এটা সিঙ্গুলার, আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভ না হয়ে কি বসে? হ্যাজ বসে। দ্য কারেক্ট আনসার ইজ হ্যাজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি। The director and the actor. The director and the actor to be present. এই বাক্যে দেখো আমি দুটি পদবীর কথা উল্লেখ করেছি, দি ডাইরেক্টর এন্ড দি অ্যাক্টর, এবং দুটি পদবী, এখানে একটা পদবী হচ্ছে ডাইরেক্টর আর একটা পদবী হচ্ছে অ্যাক্টর, কিন্তু দুটি পদবীর পূর্বে কি আছে? দি আছে। তাহলে বুঝতে হবে যিনি ডাইরেক্টর তিনি অ্যাক্টর নন। এখানে ডাইরেক্টর আলাদা ব্যক্তি, অ্যাক্টর আলাদা ব্যক্তি। এইভাবে যদি দুটি পদবীর পূর্বে আলাদা আলাদা দি থাকে তখন বুঝতে হবে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এখানে ব্যক্তি দুইজন, অতএব তখন হচ্ছে আর। ওকে, আমরা ইতিমধ্যে দুটি বাক্যের আলোকে দুটি নিয়ম শিখে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই মেথডটি তোমাদের ভালো লেগেছে, যে আমরা বাক্য দেখে দেখে রোল শিখতেছি। এখন আমি যাচ্ছি তৃতীয়, থার্ড নাম্বার নিয়ম, থার্ড রোলস থার্ড, মানে আমরা থার্ড নাম্বার নিয়মে যাচ্ছি। আমি একটি অ্যানাদার বাক্য লিখতেছি। সেন্টেন্স 3, each of the toys look nice. Each of the toys look nice. এখানে ব্র্যাকেটের ভার্ব হচ্ছে look। অ্যাকচুয়ালি এই look ভার্বটি আমাদের সঠিক করতে হবে। এখন look ভার্বটি সঠিক করতে গেলে আমাদের সঠিক করতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এই সাবজেক্টটা কি? each of the toys। এখানেও সাবজেক্টটা অনেক দীর্ঘ সাবজেক্ট, লং সাবজেক্ট। অ্যাকচুয়ালি টু রিয়েলাইজ or to make correct the form of verb, you have to understand the subject and about the differences of subject. সাবজেক্টের মধ্যে যে ভিন্নতাগুলো আছে সেগুলো বুঝতে হবে এবং মনে রাখতে হবে। জাস্ট এই 4-5টা বা 5-6টি টেকনিক মনে রাখলেই তোমাদের রাইট ফর্ম ভার্ব হয়ে যাবে। এখানে বলা আছে each of the toys, যদিও টয়েস প্লুরাল, টয়েস কিন্তু প্লুরাল, টয়েস হচ্ছে প্লুরাল, টয় হলো সিঙ্গুলার, টয় টয়েস, কিন্তু এখানে টয়েস অনুযায়ী হবে না। এখানে এটা হচ্ছে একটা টেকনিক, হচ্ছে যদি কোনো সাবজেক্টে ইচ থাকে, এভরি থাকে, শিক্ষার্থীরা তোমরা দ্রুত লেখো, শব্দগুলি হচ্ছে ইচ, এভরি, এনি, নান, নো ওয়ান, নোবডি ইত্যাদি এটসেট্রা। মানে যদি কোনো, দ্রুত লেখো, নোবডি, ইচ, এভরি, এনি, এনিওয়ান, এনিবডি, ঠিক আছে? এনি, এনিবডি, এনিবডি, এভরি, ইচ,
মানে যদি কোনো সাবজেক্ট অংশে এই শব্দগুলি থাকে, নোবডি, ইচ, এভরি, এনি, এনিবডি, নান, নো ওয়ান, নোবডি, এই ধরনের সাবজেক্টগুলি যদি কোনো বাক্যে এই ধরনের শব্দগুলি যদি কোনো সাবজেক্টে পাও, তখন মনে করতে হবে এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। মাইন্ডেড, তখন ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে আমরা কি নিয়ম শিখলাম? যদি কোনো সাবজেক্টের অংশে বা কোনো সাবজেক্ট যদি এসব দিয়ে শুরু হয়, নোবডি, ইচ, এভরি, এনি, এনিবডি, নান, নোবডি, নো ওয়ান, নাইদার, আইদার, এই ধরনের সাবজেক্ট দিয়ে যদি কোনো সাবজেক্ট শব্দ দিয়ে যদি কোনো সাবজেক্ট শুরু হয়, প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি, এই শব্দগুলি যদি কোনো সাবজেক্টে দেখতে পাও বা কোনো সাবজেক্ট যদি এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়, কোনো সাবজেক্টের অংশে যদি এই শব্দগুলি থাকে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সাবজেক্ট, যদি কোনো সাবজেক্ট, আমি কিন্তু সেন্টেন্স বলিনি, বলছি সাবজেক্ট, এই ওয়ার্ডগুলি যদি কোনো সাবজেক্টের অংশ হয়, এই ওয়ার্ডগুলি কোনো সাবজেক্টের অংশ হলে তখন ওই সাবজেক্টকে তোমাদের কি মনে করতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার মনে করতে হবে। ওই শব্দগুলিকে তোমাদের থার্ড পারসন, ওই সাবজেক্টটা তখন থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু এই বাক্য পাস্ট টেন্সের কোনো চিহ্ন নেই, সো উই ক্যান থিংক দ্যাট দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম তো লোক, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, এখন বলতে পারো টয়েস তো প্লুরাল, বাট এই ইজ থাকার কারণে এই টোটাল সাবজেক্টকে ইউ হ্যাভ টু কনসিডার অ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার। আই টোল্ড ইউ দ্যাট, প্লিজ রাইট ডাউন, যে কোনো সাবজেক্টে যদি ইচ, এভরি, এনি, নোবডি, নান, নো ওয়ান, এরা যদি কোনো সাবজেক্টের অংশ হয়, ওই সাবজেক্টকে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার ভাবতে হবে। ওই সাবজেক্টকে কি ভাবতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার ভাবতে হবে। অতএব এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এবং বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। সো আনসার লুকস, আনসার ইজ লুকস। Each of the toys looks nice. Dear learners, I hope you realized our third number rules. Now come to next number, that means 4. Number 4. Number 4, I'm writing another sentence. I as well as you. তোমরা সাথে সাথে লিখো I as well as you. I as well as you. Be bracketed B fond of classical music. Classical music. That is very important. Another important note is that I'm writing the sentences as example. This sentence may be common in your final exam because these sentences are taken from your previous board question, and these examples are very important for your final exam also. আমি বলছি যে এই বাক্যগুলি যে বোর্ডে লেখা হচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পরীক্ষায় কমন করতে পারে। ডিয়ার লার্নার্স, আওয়ার নাম্বার 4 রুলস, একটা एग्जांपल লিখেছি আমি I as well as you। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সাবজেক্ট কাকে বলে, কোন অংশকে সাবজেক্ট বলা হয়? মনে আছে? সাবজেক্ট হচ্ছে, আমি আবারও বলছি, সাবজেক্ট হচ্ছে ভার্বের পূর্বের অংশ। ভার্বের পূর্বের অংশ, এখানে ভার্ব হচ্ছে বি, ভার্বের পূর্বের অংশে যা আছে পুরোটাই সাবজেক্ট। ভার্বের পূর্বের অংশে যা আছে পুরোটাই সাবজেক্ট। দ্যাটস ওয়াই এখানে সাবজেক্ট হচ্ছে I as well as you। I as well as you, এটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টে দেখতে পাচ্ছি আমরা যদি ইউ অনুসারে নেই তাহলে হয় আর, ইউ আর, আর যদি আই অনুসারে নেই তাহলে হয় এম। নাও ইজ দ্য কোশ্চেন, এখানে আমরা কোনটা নিব? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস ফর ইউ মাই ডিয়ার লার্নার্স। এখানে খেয়াল করে দেখো একটা রুলস আছে যে অ্যাজ ওয়েল এজ, এটা একটা ফ্রেজ, অ্যাজ ওয়েল এজ। তো আমি এখন রুলসটা বলে ফেলি, তোমরা দ্রুত লেখো। যদি কোনো সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত হয়, অ্যাজ ওয়েল এজ শব্দের অর্থ কিন্তু এবং, অ্যাজ ওয়েল এজ শব্দের অর্থ এবং। যদি কোনো সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত হয়, আবার বলছি, যদি কোনো সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত হয়, তখন ওই অ্যাজ ওয়েল এজ এর পূর্বের নাউন প্রোনাউন অনুসারে ভার্ব সঠিক করতে হয়। অ্যাজ ওয়েল এজ এর পূর্বের নাউন প্রোনাউন অনুসারে ভার্ব সঠিক করতে হয়। এখানে শব্দ শুধু অ্যাজ ওয়েল এজ না, নিয়মটা হচ্ছে অ্যাজ ওয়েল এজ, along with
টুগেদার উইথ অ্যাকম্পানিড বাই, তাহলে শব্দগুলি লিখো দ্রুত, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এবং অ্যাকম্পানিড বাই। আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই দিয়ে যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, মানে একাধিক নাউন প্রনাউন যদি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়, অ্যালং উইথ দ্বারা যুক্ত হয়, টুগেদার উইথ দ্বারা যুক্ত হয়, তখন এদের পূর্বের নাউন প্রনাউন অনুসারে ভাব সঠিক করতে হবে। আমি আবার বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বের নাউন প্রনাউন অনুসারে ভাব সঠিক করতে হবে। আশা করি দ্রুত লিখে ফেলছো তোমরা যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এসব দ্বারা দুটি নাউন প্রনাউন যুক্ত হলে পূর্বের নাউন প্রনাউন অনুসারে ভাব সঠিক করতে হবে। পূর্বে যা আছে সেটা, পূর্বে কি আছে, এখানে আই আছে, যদি পূর্বে ইউ থাকতো তাহলে আনসার হতো আর, পূর্বে যদি আই থাকতো তাহলে আনসার হতো, পূর্বে আই আছে, আনসার হবে এম। অতএব নিয়মটা কি, যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই এদের দ্বারা যদি একাধিক নাউন প্রনাউন যুক্ত থাকে তাহলে তাদের পূর্বের যে নাউন প্রনাউন আছে সেটা অনুসারে ভার্ব হবে। পূর্বের নাউন প্রনাউন কি আছে, এখানে আই আছে, তাহলে আই অনুসারে সঠিক আনসার হচ্ছে এম। যে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এম, এটা শুনতে কেমন লাগছে তাই না, যে ইউ এর পরে এম, এটা বলতে কেমন লাগছে যে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এম, শুনতে খুবই অড লাগছে, বাট দিস ইজ দ্য কারেক্ট অ্যাকর্ডিং টু গ্রামার, ইউ হ্যাভ টু সিলেক্ট। ডিয়ার লার্নার্স, অলরেডি আমরা 4টি নিয়ম শিখে ফেলেছি, এখন আমরা 5 নম্বরে যাচ্ছি। নাম্বার 5, write down jotted, 50 miles, 50 miles be a long distance, 50 miles be a long distance, 50 miles be a long distance, এখানে সাবজেক্ট হচ্ছে 50 miles। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু ভার্বের সাবজেক্টে দেখো নাউন আছে মাইলস, মাইলের সাথে এস আছে, দেখে মনে হচ্ছে প্লুরাল, এস থাকা মানে তো আমরা জেনারেলি এস দিয়ে আমরা প্লুরাল করি, বয় বয়েস, টয় টয়েস, পেন পেন্স, পেন্সিল পেন্সিলস, সাধারণত ফ্লাওয়ার ফ্লাওয়ার্স, বার্ড বার্ডস, এভাবে অ্যাডযোগ করে বুক বুকস আমরা কি করি, প্লুরাল করি। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এখানে মাইলের সাথে এস থাকা সত্ত্বেও ইট ইজ নট প্লুরাল, এটা সিঙ্গুলার। এটা কিভাবে হলো যে এটা সিঙ্গুলার, ইট ইজ নট প্লুরাল, এটা সিঙ্গুলার। তো আমাদের মনে রাখতে হবে যে এখানে যে নিয়মটা আমরা শিখে ফেলি একটু। নিয়মটা হচ্ছে, যদি একক দূরত্ব, একক সময়, একক টাইম, একক দূরত্ব, একক টাইম মানে একসঙ্গে যতটুকু টাইমের কথা বলবো সেটা হচ্ছে একক টাইম, একসঙ্গে যতটুকু দূরত্বের কথা বলবো সেটা হচ্ছে একক দূরত্ব। যেমন 50 মাইলস, 40 মাইলস, 1000 কিলোমিটার্স, মাইলস, কিলোমিটার্স, ফিট, এরকম ভাবে যতটুকু দূরত্বের কথা আমি একসঙ্গে বলবো, যতটুকু ওজনের কথা একসঙ্গে বলবো, যতটুকু সময়ের কথা একসঙ্গে বলবো, 12 আওয়ার্স, 24 আওয়ার্স, আওয়ারের সঙ্গে অ্যাড যুক্ত, বাট এগুলো কাউন্ট করতে হবে সিঙ্গুলার হিসেবে, যদিও অ্যাজ যোগ হচ্ছে কিন্তু এটা সিঙ্গুলার। অতএব তাহলে নিয়মটা বুঝতে পেরেছো, 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আচ্ছা, আমরা অলরেডি 5টি নিয়ম শিখে ফেলেছি 5টি বাক্যের মাধ্যমে। তো আমরা যাচ্ছি এখন রুলস 6, নাম্বার 6। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর বাক্যটা আমরা ঝটপট লিখে ফেলি। ইট ইজ আই হু বি, it is I who be very beautiful, এটা একটা কোয়ালিটি অফ সামওয়ান। এনিওয়ে, এখানে নিজের একটা কোয়ালিটির কথা বলা হয়েছে, ভেরি বিউটিফুল, দ্যাট মিন্স খুবই দায়িত্ববান, বিউটিফুল। আচ্ছা, ইট ইজ আই হো, আমরা জানি বারবার একই কথা কিন্তু আমি রিপিট করছি যেন তোমাদের মুখস্থ হয়ে যায়, যে ভার্বের পূর্বেরটুকুই হলো সাবজেক্ট, এখানে খেয়াল করে দেখো, ভার্বের ঠিক পূর্বে একটা রিলেটিভ প্রনাউন আছে, রিলেটিভ প্রনাউন আছে। তো বন্ধুরা, আমরা মানে নিয়মটি বলে ফেলছি, এখন ঝটপট লিখে ফেলো যে রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্ব, এই ভার্বটা তো রিলেটিভ প্রনাউনের পরে, তাই না? তো নিয়মটা হচ্ছে রিলেটিভ প্রনাউনের পরবর্তী ভার্ব
ওই রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন প্রোনাউন অনুসারে সঠিক করতে হয়। নিয়মটা কি? রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন প্রোনাউন অনুসারে সঠিক করতে হয়। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব বি দ্যাট মিন্স অ্যাম ইজ আর, সেটা কি হবে? সেটা কি অনুযায়ী বসবে? তাহলে বসবে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের যে নাউন প্রোনাউন আছে সেটা। এখানে পূর্বে নাউন প্রোনাউন আছে আই না হয়ে যদি ইউ হতো তাহলে ইউ অনুসারে হতো আর, আই অনুসারে তাহলে কি হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো, এম। তাহলে বাক্যটা হচ্ছে ইট ইজ আই হো এম, ইট ইজ আই হো এম। এখানে যদি আই না হয়ে ইট ইজ শি তখন হতো ইজ, ইট ইজ শি হো ইজ ভেরি বিউটিফুল। ইট ইজ দে, যদি এখানে আই না হয়ে দে হয় ইট ইজ দে হো আর, দের সাথে কার সম্পর্ক? আর এর সম্পর্ক, যে ইট ইজ দে হো আর ভেরি বিউটিফুল। তো বন্ধুরা আমরা যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের, ঝটপট লিখে ফেলো তোমরা, যে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব, রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব তার ঠিক পূর্বের নাউন প্রোনাউন অনুসারে সঠিক হয়। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব তার ঠিক পূর্বের নাউন প্রোনাউন অনুসারে সঠিক হয়। যেমন এখানে হো রিলেটিভ প্রোনাউন, এর পরবর্তী ভার্ব বি আছে, বিটা সঠিক হলো এম বিকজ তার পূর্বে কি আছে? আই আছে। তুমি যদি পূর্বে কিন্তু ইট আছে, ইট অনুসারে সঠিক করলে কিন্তু এম হচ্ছে না। আমাদের ঠিক পূর্বে রিলেটিভ প্রোনাউনের পূর্বে কিন্তু এখানে দুটো নাউন প্রোনাউন আছে, একটা আছে ইট আর একটা আছে আই, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব সেটা সঠিক করতে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে নাউন প্রোনাউন আছে, পূর্বে নাউন প্রোনাউনটা কি আছে? এখানে আছে আই। এই কারণে সঠিক आंसर হলো এম। সাপোজ আই এম রাইটিং another sentence. Dear students, I hope you have understand. This is the house which B. This is the house which be made before war. খেয়াল করে দেখো এখানে which এর রিলেটিভ প্রোনাউন, তার পূর্বে রিলেটিভ প্রোনাউন পূর্বে নাউনটা আছে হাউস। এই হাউস, দা হাউস ইজ সিঙ্গুলার, এজন্য যেহেতু অতীতের কথা এখানে একটা সিগন্যাল আছে বিফোর ওয়ার মানে যুদ্ধের আগে, তাহলে যুদ্ধের আগে এজন্য এটা যেহেতু অতীতের একটা লেশ বা আভাস আছে বাক্যে, এজন্য আমরা ইজ না দিয়ে কি দিতে পারি? ওয়াজ। This is the house which was made before war. This is the house which was made before war. বন্ধুরা আশা করি আমরা 6 নম্বর নিয়মটি বুঝতে পেরেছি। নিয়মটি ছিল রিলেটিভ প্রোনাউন সংক্রান্ত। Now come to number 7. Number 7, I'm writing another sentence. No sooner had. No sooner had I reached. No sooner had I reached. No sooner had I reached the station. মানে হচ্ছে কি no sooner had দ্বারা কি বোঝাচ্ছে? আসলে আমি বলতে চাচ্ছি এখানে no sooner had এর নিয়ম নিয়ে আমরা ডিসকাস করব। No sooner had I reached the station. No sooner দ্বারা হচ্ছে তে না তেই, মানে আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, বাক্যের মাঝখানে এই সমস্ত বাক্যের মাঝখানে একটা দেন থাকে। No sooner had I reached the station then the train leave, L-E-A-V-E ব্র্যাকেটে leave. No sooner had I reached the station then the train leave. Dear learners, বাক্যটি আশা করি তোমরা লিখেছো যে no sooner had I reached the station then the train leave. এটা নিয়মটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট একটা রুলস ইন ইংলিশ গ্রামার। অ্যাকচুয়ালি আমরা যখন এরকম বলতে চাই যে কোন একটা অ্যাকশন মানে কোন একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হয়, মানে একটা কাজ হতে না হতেই সাথে সাথে আরেকটা কাজ হয়, যেমন বৃষ্টি আরম্ভ হতে না হতেই আমি ছাতা বের করলাম, মানে কি বৃষ্টি আরম্ভ হতে না হতেই ছাতা বের করলাম, তার মানে একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ শুরু হয়ে যায়। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই আর ট্রেন ছেড়ে দিল,
মানে কি, আমিও যেই মাত্র স্টেশনে পৌঁছলাম সেই মাত্র ট্রেন ছেড়ে দিল, অর্থাৎ একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হয়ে যায়, সেটা আর কি। এই ধরনের বাক্যগুলো নো সুনার হ্যাড দিয়ে শুরু করতে হয়। আবার ডাক্তার আসতে না আসতেই রুগী সুস্থ হলো, ডাক্তার আসতে না আসতেই রুগী সুস্থ হয়ে গেল। এরকম যে ডাক্তার যেই মাত্র ডাক্তার আসলো সেই মাত্র রুগী সুস্থ হয়ে গেল। ভাবতে পারো যে সারা জীবন শুনে আসলাম ডাক্তার আসতে না আসতেই রুগী মারা গেল, নাকি? আসলে ডাক্তাররা কি শুধু রুগী মারেই তা তো না। মানে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি কেন, একটু পজিটিভ চিন্তা করতে পারি। ডাক্তার আসতে না আসতেই রুগী সুস্থ হলো, ডাক্তার আসতে না আসতেই রুগী সুস্থ হলো। করোনা আসতে না আসতেই আমাদের কলেজ বন্ধ হয়ে গেল। এনিওয়ে, এইভাবে আমরা একটা কাজ হতে না হতেই আর একটা কাজ সংঘটিত হয়, সেটাই হচ্ছে শুরু করতে হয় নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড। এনিওয়ে, তাহলে রোলসটা আমরা একটু ঝটপট লিখে ফেলি। এটার সঙ্গে কিন্তু আসলে নো সুনার হ্যাড না, হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাডও হতে পারে। নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড, এই জায়গায় নো সুনার হ্যাডের পরিবর্তে তুমি হার্ডলি হ্যাডও লিখতে পারো। হার্ডলি হ্যাড, একই নিয়ম। স্কার্সলি হ্যাড, SCARCELY, স্কার্সলি হ্যাড। অর্থাৎ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই তিনটা শব্দের একই অর্থ। এই তিনটা শব্দের একই অর্থ। নিয়মটা হচ্ছে স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড, এই তিনটার একই অর্থ তে না তেই, মানে কোনো কিছু হতে না হতেই। যে বজ্রপাত আরম্ভ হতে না হতেই আমি ভয় পেয়ে গেলাম, ঠিক আছে? এরকম ভাবে যে আমরা বাসায় ফিরতে না ফিরতেই সন্ধ্যা ঘনিয়ে এলো, এরকম ভাবে আমি বাইরে যেতে না যেতেই বৃষ্টি আরম্ভ হলো, অর্থাৎ একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ। যে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, মানে আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লিভ। এই বাক্যে দেখো দুটি ঘটনা, যেহেতু দুটি ভার্ব, এখানে দুটি ভার্বের দুটি টেন্স, দুই রকম টেন্স হয়, মনে রাখতে হবে। এখানে মাঝখানে দেন আছে, ওই দুই অংশের মাঝখানে দেন, দেনের পূর্বের অংশ, দেনের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট, দেনের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট, এই যে রিচড পাস্ট পারফেক্ট। আবার পরের অংশ হবে শুধু পাস্ট, পরের অংশে দেনের পরের অংশে শুধু পাস্ট হবে। তাহলে এখানে ট্রেন লেফট, লিভের পাস্ট হচ্ছে লেফট, LEFT। তাহলে আমরা নিয়মটা কি শিখলাম? নিয়মটা হচ্ছে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট। এই অংশটা হবে কি পাস্ট পারফেক্ট, আর পরবর্তী অংশ হবে দেনের পর, মাঝখানে দেন অবশ্যই বসবে, দেনের পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সূত্রটা কি শিখলাম ডিয়ার লার্নার্স? সূত্রটা হচ্ছে যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট, এই অংশ হবে পাস্ট পারফেক্ট। এই অংশ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস V3, এখানে কিন্তু হ্যাড অটোমেটিক্যালি আছে, এজন্য আর হ্যাড হবে না, সরাসরি V3 প্লাস মাঝখানে হবে দেন প্লাস পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটাই হচ্ছে সূত্র, যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, আর এরা সর্বদাই বাক্যের শুরুতে বসে। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড at the beginning of the sentence, always they begins the sentence, then past perfect হবে, ভার্বের past participle, মাঝখানে দেন বসবে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট হবে। আমরা 7 নং নিয়ম শিখে ফেললাম। ডিয়ার লার্নার্স, নাও কাম টু রুলস নাম্বার 8। আমরা 8 নং বাক্য লিখব এখন। would that, would that I be a king, would that I be a king। অ্যাকচুয়ালি ডিয়ার লার্নার্স, এখানে তোমরা বুঝতে পারছো, এখানে would that এর পরিবর্তে যদি আমরা if পড়ি, if দিয়ে বাক্যটা কিন্তু সহজে আমরা বলতে পারবো, কারেক্ট করতে পারি। if I be a king, বি এর জায়গায় আমরা ইজিলি জানি যে ওয়্যার দিচ্ছি, তাই না? বি এর জায়গায় আমরা ওয়্যার দিচ্ছি। কেন ওয়্যার দিচ্ছি? তো মনে রাখতে হবে এটা একটা ইচ্ছামূলক বাক্য, যে আমার ইচ্ছা প্রকাশ করছি যে if I were a king, আমি যদি রাজা হতাম। if I were a king, if I were a king, বাক্যটা মিলে যায়। if I were a king, আমি যদি রাজা হতাম, এখানে আশ্চর্যবোধক চিহ্ন হতে পারে, হ্যাঁ। if I were a king, আমি যদি রাজা হতাম। তো মনে রাখতে হবে এই would that হচ্ছে হুবহু if এর মতো। if যখন ইচ্ছা প্রকাশ করে, if তো আবার কন্ডিশন প্রকাশ করে, কিন্তু কন্ডিশন প্রকাশ করলে না, if যখন ইচ্ছা প্রকাশ করবে, if যখন ইচ্ছা প্রকাশ করবে তখন if এর মতোই উচ্চারণ হচ্ছে would that। দ্যাট মিন্স আবার আমরা would that এর পরিবর্তে উইশ ও বলতে পারি, যেমন উইশ, আই উইশ, কিন্তু উইশের পূর্বেও সাবজেক্ট প্রয়োজন।
ইফ এর পূর্বে সাবজেক্ট প্রয়োজন নেই, উড দ্যাট এর পূর্বে সাবজেক্ট প্রয়োজন নেই, বাট উইশ এর পূর্বে সাবজেক্ট প্রয়োজন। যেমন আই উইশ আই ওয়্যার এ কিং। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে তিনটা বিষয়, একটা হচ্ছে উইশ, ইফ আর উড দ্যাট, এই তিনটা কিন্তু সেম। অর্থাৎ উড দ্যাট, উইশ এবং ইফ তাদের একই অর্থ এবং বাক্যের পরবর্তী ভার্বের গঠনও একই রকম হবে। ইফ এর পরে যেমন ওয়্যার হচ্ছে, ইচ্ছামূলক বোঝালে এখানে কখনো এম ইজ আর না হয়ে ওয়্যার হচ্ছে, যে ইফ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ কিং, ঠিক তেমনি উড দ্যাট আই ওয়্যার এ কিং। আচ্ছা, তাহলে উড দ্যাট এর পরে ভার্বটা পাস্ট হচ্ছে, যদি ওয়্যার তো পাস্ট ফর্ম, উড দ্যাট এর পরে ভার্বটা পাস্ট হচ্ছে, আর উড দ্যাট হুবহু ইফ এর মতোই অর্থ প্রকাশ করে। তো উড দ্যাট থাকলে আমরা বুঝবো যে এটা ওই ইফ এর মতোই অর্থ প্রকাশ করছে, ইচ্ছা প্রকাশ করছে। তো বন্ধুরা, এখন আমরা 9 নং নিয়মে চলে আসি, রুলস 9। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। These house built this house built in Mughal period. এখানে যে নিয়মটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এটা বলতে পারি যে পরীক্ষায় আসেই, এই নিয়মটা প্রায় পরীক্ষায় আসে। এটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে এই নিয়মটা পরীক্ষায় প্রায় আসে, মানে এটা প্রায় আসে। এখানে একটা প্যাসিভের ঘটনা, প্যাসিভ। আচ্ছা, প্যাসিভ আমরা এখন যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে ভার্বের প্যাসিভ। অ্যাকচুয়ালি ভার্বের প্যাসিভ কোন সময় করতে হয় এটা আগে জানতে হবে, যে ভার্বের প্যাসিভটা কোন সময় করতে হয়। ভার্বের প্যাসিভ হচ্ছে যখন ভার্বটি ওই ভার্বের অ্যাকশনটা সাবজেক্ট না করে, সাবজেক্ট যখন করতে পারে না। বন্ধুরা, মনে রাখতে হবে যে ভার্বকে কখন আমরা প্যাসিভ করব, যখন দেখবো যে সাবজেক্ট ওই ভার্বে কাজ করতে পারে না। এখানে সাপোজ এখানে সাবজেক্ট আছে কি দিস হাউস, মানে এই বাড়িটি, বাড়ি, আর বিল্ড মানে বানানো বা তৈরি করা, নির্মাণ করা। আচ্ছা, বাড়ি কি নিজে নিজেকে তৈরি করতে পারে? বাড়ি নিজে নিজেকে তৈরি করতে পারে না। যেহেতু বাড়ি নিজে নিজেকে তৈরি করতে পারে না, অতএব এই ভার্বটির কাজটা, অ্যাকশনটা তার যে উপস্থিত সাবজেক্ট আছে, এই বাক্যে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট করতে পারে না। তো আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে, এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারছে না। ডিয়ার স্টুডেন্টস, যে সাবজেক্ট যখন, তাহলে নিয়মটা দ্রুত লেখো, যে সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে না, সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে অক্ষম, সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে ব্যর্থ হয়, তখন ভার্বকে প্যাসিভ করতে হবে। তখন ভার্বকে কি করব আমরা? প্যাসিভ করব। এখন প্যাসিভ কিভাবে করব সেটা তো জানতে হবে। প্যাসিভ করতে গেলে অবশ্যই প্যাসিভ, যে প্যাসিভ সমান, দ্রুত লিখি আমরা, প্যাসিভ সমান একটা অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি প্লাস ওই ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্যাসিভ মানে হচ্ছে ওই ভার্বের আগে একটা অক্সিলারি নিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। অক্সিলারি নিতে হবে টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্টের অক্সিলারি, পাস্ট টেন্স হলে পাস্টের অক্সিলারি, ফিউচার টেন্স হলে ফিউচারের অক্সিলারি। তাহলে একটা প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব নিব টেন্স অনুযায়ী এবং ওই ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ মানে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভার্ব মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু তার আগে কি চাই? টেন্স অনুযায়ী অক্সিলারি চাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দিস হাউস বিল্ড ইন মুঘল পিরিয়ড। এই বাক্যটা প্যাসিভ হবে, কারণ হাউস নিজে নিজেকে বানায়নি, হাউস নিজে নিজেকে তৈরি করেনি, তাহলে এটা প্যাসিভ হবে। প্যাসিভ করতে গেলে আমরা একটা কি নিব? একটা অক্সিলারি, কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স। এখন ইন মুঘল পিরিয়ড, এটা দ্বারা কি বোঝায়? অতীতকাল বোঝাচ্ছে। মুঘল পিরিয়ড তো আর প্রেজেন্ট না, বর্তমান না। দ্যাটস ওয়াই উই ক্যান কনসিডার দ্য সেন্টেন্স ইজ অর দ্য সেন্টেন্স বিলংস টু পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট টেন্স আর হাউস কিন্তু এখানে একটা হাউস হলে ওয়াজ, এখানে যদি হাউসেস হইতো তাহলে আমরা কি নিতাম? ওয়্যার। তারপরে পাস্ট পার্টিসিপল, বিল্ডের পাস্ট পার্টিসিপল কি? বি ইউ আই এল টি, বিল্ড। তাহলে কারেক্ট आंसर হচ্ছে কি? ওয়াজ বিল্ট। দিস হাউস ওয়াজ বিল্ট। কিভাবে আসলো? এটা প্যাসিভ হয়েছে, যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। ডিয়ার লার্নার্স, it is very important rules and very important to be appeared in your examination, in your question paper. Another example I am giving according to these rules. The N-A-U-G-S-T-Y, naughty boy, the naughty boys punish, the naughty boy punish today.
look the sentence on the board. Dear students, the naughty boys, NAUGHTY, naughty মানে দুষ্টু, the naughty boys punish মানে কি, পানিশমেন্ট দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। বয় বালকগুলো তো আর নিজে নিজেকে শাস্তি দেয়নি, দিয়েছে। তাহলে এই যে শাস্তি দেওয়ার কাজটা এই বালক দ্বারা হয়নি, অন্য কেউ বালকদেরকে শাস্তি দিয়েছে। সো আমি তোমাদের নিয়মটা বলেছি, আশা করি তোমরা নিয়মটা লিখেছো, যে সাবজেক্ট যখন ভার্বের কাজ না করে, কোনো বর্তমান সাবজেক্ট যদি ওই বর্তমান ভার্বের কাজ না করে, দ্যাট মিনস আমি বলছি যে এই বাক্যে যে বর্তমান ভার্বটা আছে, এই যে ব্র্যাকেটের যে ভার্বটা, এই ভার্বের কাজ যদি এই সাবজেক্ট দ্বারা সম্পূর্ণ না হয়, এই পানিশমেন্টের কাজ কি নটি বালক কি নিজে নিজেকে পানিশমেন্ট দিবে? নো, এটা অন্য কেউ দিয়েছে। তাহলে এটা প্যাসিভ হচ্ছে, যেহেতু সাবজেক্ট এখানে ভার্বের কাজ করতে পারছে না, তাহলে ভার্বটা প্যাসিভ হচ্ছে। আর প্যাসিভ করতে আমরা জানি কি লাগবে, প্যাসিভের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, একদম মুখস্থ। আবারও বলছি, যারা লিখতে মিস করেছো লিখে নাও। প্যাসিভ মানে হচ্ছে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিব এবং ওই ভার্বের পাস্ট পার্টিসিপল, ভেরি সিম্পল। প্যাসিভ শুনলেই তো আবার অনেকে ভয় পেয়ে যাও, প্যাসিভ, বাট ইট ইজ নট সেন্টেন্সের প্যাসিভ, এটা শুধু ভার্বের প্যাসিভ, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে প্যাসিভ করতে গেলে এখানে আমরা যাচ্ছি যে সামনে আমরা কি দিব, যেহেতু বয়েজ প্লুরাল আর টুডে তো প্রেজেন্ট টেন্স, এজন্য আর পানিশের পাস্ট পার্টিসিপল কি, পানিশড। তাহলে आंसर হচ্ছে আর পানিশড। आंसर কি হলো, আর পানিশড। দ্য নটি বয়েজ আর পানিশড টুডে, নটি বয়েজ গুলো আজকে পানিশড। ডিয়ার লার্নার্স, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমি 9টি রুলস আলোচনা করতে পেরেছি। সময়ের সংকলনের কারণে 10 নং নিয়ম আলোচনা করছি না। আমরা নেক্সট ক্লাসে বাকি নিয়মগুলো আলোচনা করব। আশা করি আমরা যে 9টি রুলস আজকে শিখলাম এটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তোমরা যদি আমার ক্লাসগুলো এভাবে ফলো করতে থাকো, তোমাদের কোর্সটি, যদিও আমরা একটা প্যান্ডেমিক টাইম পার করছি, এরপর আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে you can continue your study. May Allah bless you. No more today, my dear students. Thanks to you being with me and for assistance to our college, Jinagati Mohila Adarsh Degree College. Thank you today. Allah Hafiz.